নমস্কার বন্ধুরা। এর আগে আমি অপারেশন সিন্দুর আর অপারেশন সিঙ্গুর নিয়ে বলেছি। আপাত দৃষ্টিতে মনে হবে শুধু দুটো কথার উচ্চারণে বা বানানে কিছু মিল আছে, কিন্তু না, দুটোই শুরু অর্থাৎ ক্রিয়া অত্যন্ত ঘাতক। দুটো ক্রিয়াই দেশের পক্ষে বা বলা যায় নীতি অনুযায়ী পৃথিবীর পক্ষে ভয়ানক ভয়ানক ঘাতক। নির্ভর করছে কোথায় কতটা এই দুটি ক্রিয়ার প্রভাব পড়েছে। এক, ধর্ম থেকে হত্যা; আরেক, কারখানা হলে লোকে চাকরি পাবে, মেহনত করবে, মাথা উঁচু করে কাজ করবে, কামাবে, খাবে, কারুর জিহজুরি করতে হবে না, যে বস্তু উৎপাদিত হবে তা বিদেশ থেকে আমদানি করতে হবে না, যাকে বলে মেক ইন ইন্ডিয়া, এই স্লোগান, এই উদ্ঘোষ পৃথিবীর যে কোনো স্বাভিমানী দেশের পক্ষে হৃদয়ের আওয়াজ হওয়া উচিত। এখন দেখুন, আমাদের রাজ্যে কারখানায় মেহনত করে অর্থ রোজগারের বদলে তোলাবাজি করে সংসার চালানো, অর্থ কামানো, চাকরি প্রার্থীদের থেকে অনৈতিক উপায়ে অর্থ নিয়ে চাকরি দেওয়া, এ তো একটা অপরাধ। তার পেছনে আরেক অপরাধের চেন বা মালা তৈরি হয়ে যাচ্ছে। পৃথিবীর আদিম যুগ থেকে মানুষের মধ্যে অসভ্য বা জঙ্গলি যুগের পর থেকে সভ্য যুগের সূচনায় শিক্ষাটাকে সারা পৃথিবীর মানুষ জোর দিয়ে এসেছে। জন্তু জানোয়ারেরা ঠিক সেভাবে শিক্ষা পায় না। ওদের কমিউনিকেশনের, নিজেদের মধ্যে কথার আদান প্রদান অত্যন্ত সীমিত। যা সামনে দেখলো বা তৎক্ষণাৎ যা কথাবার্তা হলো সেখানেই শেষ। পরে পশুরা ইতিহাস লেখে না, পড়ে না, বংশধরদের বলেও যায় না তাদের নিজ জীবনের অভিজ্ঞতার কথা। কিন্তু মানুষ তো মানুষ, 1000, 2000, 5000, 10,000 বছর আগের কথাও জানতে চায়, জানার চেষ্টা করে। তাকে বলে ইতিহাস, প্রাচীন ইতিহাস, ইতিহাস। কিন্তু মানুষ, তারা তো চালাক, ধান্দাবাজ। তারা ইতিহাসকে নিজেরা তো জানে, কিন্তু রাজনীতি করতে গিয়ে বা দীর্ঘদিন রাজনীতি করার কারণে তাদের একটা স্টেটসম্যানের চেহারা তৈরি হয়ে যায়। তো মনে হয় যেন তিনি যা বলবেন বা বলছেন তাই সঠিক। তখন তিনি মিথ্যে কথা বলতে শুরু করেন, মানুষকে ভুল পথে পরিচালনা করেন, মানুষকে নিজের স্বার্থে বিপথে পরিচালনা করেন। এবং এই ধরনের ব্যক্তিত্ব যদি দীর্ঘদিন রাজনীতির ওপরের স্তরে থাকেন, দীর্ঘদিন রাজ্যের মানুষের চালিকা শক্তি হয়ে যান, তখন মানুষও ভুল পথে পরিচালিত হয়, মানুষও ভুল ভাবতে শুরু করে, মানুষও বিভ্রান্ত হয়। যেমন উদাহরণ দেই, যা আমাদের চোখের সামনেই বহু বছর ধরে ঘটে চলেছে। বন্ধুরা, আপনারা জানেন যে স্বাধীনতার পর থেকে কেন্দ্র সরকারে আমাদের দেশ কোন কোন শিক্ষামন্ত্রীকে পেয়েছে, শুধু নামগুলি শুনে নিন, তারপরে নিজেরা বুঝতে পারবেন, বিচার করে নেবেন। মৌলানা আবুল কালাম আজাদ নামের প্রথমেই মৌলানা, অর্থাৎ তিনি তার ধর্মের একজন বিশেষজ্ঞ। জানা যায় তার শিক্ষা শুধু মাদ্রাসায়, কোনো আধুনিক স্কুলে না, কলেজে না। তার জন্ম মদিনায়। কি উদ্দেশ্যে এই রকম এক ব্যক্তিকে শিক্ষামন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে বসানো হলো? যে বিভাগ ভারত ভারতকে তার প্রাচীন ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, বিজ্ঞান, ভারতের প্রাচীন ও আধুনিক এই সব সম্বন্ধে কোনো জ্ঞান দেবে না, না, এর এর উল্টো যেই ধর্ম আমাদের প্রাচীন সভ্যতার এবং অত্যন্ত উচ্চমানের সভ্যতার সংস্কৃতির দেশ, সেই দেশে পেলাম এমন এক ব্যক্তি যে সেই ধর্মের থেকে আসা ব্যক্তি, যে ধর্ম বাইরে থেকে লুটেরাদের সঙ্গে এসে দেশের প্রাচীন সভ্যতাকে, সংস্কৃতিকে ধ্বংস করেছে, পরিবারগুলোকে ধ্বংস করেছে, পরিবারের মান ইজ্জতকে ধ্বংস করেছে, ধনসম্পদ, জমি লুটের সঙ্গে গৃহস্থের মহিলাদেরও লুট করেছে, আর ছড়িয়েছে করোনা ভাইরাসের মতো জায়গা থেকে জায়গায়। এরপর পেলাম দ্বিতীয়
হুমায়ুন কবির, তিনি আবার সনাতনী হিন্দু পরিবারের মেয়ে শান্তিকে বিয়ে করেন, আর তারপরে শান্তি কবির হয়ে যান। অর্থাৎ যে কোনো সুযোগে হিন্দুদের সংখ্যা কমাও, জিহাদিদের সংখ্যা বাড়াতে হবে। এরপর মোহাম্মদ করিম চাগলা, এরপর ফখরুদ্দিন আলী আহমেদ, যার কৃতিত্ব আজ আসামে প্রায় 40 ভাগ জিহাদিতে ভরে যাওয়া। এই সবকে যারা নিজেদের জন্য বা তো আমাদের দেশকে ভাগ করে, হাজার হাজার বছরের আমাদের প্রাচীন উন্নত ঐতিহ্যশালী দেশ ভারতবর্ষকে ভাগ করে পূর্ব দিকে নিজের ধর্মের একটা অংশকে নিয়ে নেওয়া, না, এখানে থামানো না। এরপরে পিলপিল করে জিহাদি প্রবৃত্তির মানুষদের ভারতের উত্তরে, বিশেষ করে আসামে প্রবেশ করানো, মানে সনাতনীদের পৃথিবীর কোথাও টিকতে দেবে না। এই মূর্তিমান ফখরুদ্দিন আবার পরে আমাদের দেশের রাষ্ট্রপতি হন এবং জরুরি অবস্থার আদেশ এনারই ছিল, এনারই সইয়ে সেই জরুরি অবস্থা এসেছিল। এই রকম ব্যক্তিকে আমরা কেন্দ্রের শিক্ষামন্ত্রী পেয়েছি। এরপর বাম দলগুলোর ইচ্ছাতে বা চাপে কেন্দ্রের শিক্ষামন্ত্রী করা হয় নুরুল হাসানকে। তিনি আবার আমাদের এত প্রিয় ছিলেন যে আমাদের রাজ্যের দীর্ঘতম সময়ের শাসন করা বিরাট বড় বাম নেতার ইচ্ছেতেই ওই এই পশ্চিমবাংলার রাজ্যপাল হন। বলুন তো, সেই ধর্মের লোকেরা বাইরে থেকে ঘোড়ায় চড়ে তলোয়ার হাতে এই দেশে ঢুকে লুটপাট চালালো। হাজার বছর ধরে আমাদের সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা, আমাদের পারিবারিক ইজ্জত সব লুটেছে, যাদের সঙ্গে বিদেশ থেকে শুধু অস্ত্রশস্ত্র ছাড়া আর কিছু না, যা কোনো ডাকাত দলের থাকে, শুধু সেটাই থাকে, আর বাকি সব তো ভবিষ্যতে লুট করবে। তাহলে তাদের দিয়ে শিক্ষার পাঠ্যক্রম তৈরি করা, তাদের দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করা, তাদের দিয়ে আমাদের দেশের ইতিহাসকে লেখানো, যাদের পুরো ইতিহাসটাই তাদের রিলিজিয়ান বলুন, নীতি বলুন, জীবনের দর্শন বলুন, সবই তো ওই লুটপাটের দ্বারা অর্জিত বর্ধিত, পৃথিবীর এত জায়গায় শাসনের ক্ষমতায় বসানো। তারা আমাদের মতো একটা অতি প্রাচীন সভ্যতা, অতি উন্নত ধনী সভ্যতার সংস্কৃতি তাদের মাথার উপর বসিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এর মাঝে একটা কথা মনে পড়ে গেল। একদিন একটা মেয়ে, মানে সাংবাদিক এলেন আমাদের রাজ্যের তখনকার প্রাক্তন হয়ে যাওয়া মুখ্যমন্ত্রী, যিনি সময়ের হিসেবে দেশের রেকর্ড করে রেখেছেন তার দীর্ঘ লম্বা সময়ের মুখ্যমন্ত্রীর গদিতে থাকার ব্যাপারে। সেই জন্য দেশের সম্মানও ছিল তার কাজের কোয়ালিটির কারণে না, বিরাট লম্বা সময়ের জন্য। সেই সাংবাদিকের প্রশ্ন ওই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে যে তাকে মানুষ ভবিষ্যতে কিভাবে মনে রাখবে। উনি বললেন, তুমি কি বলছো? আরে, দেশের মানুষ আকবর মহানকেই মনে রাখেনি তো আমাকে মনে রাখবে কি? উনি এত বুদ্ধিমান ছিলেন যে উনি জানতেন যে উনি এমন কিছু মহান কাজ এই রাজ্যের জন্য করেননি যে লোকে মনে রাখবে, কিন্তু পিছলতে পিছলতে একটা নষ্টামি তো করলেন। ডাকাত বিদেশ থেকে আসা লুটেরা নাতিকে মহান বানিয়ে, যে আমাদের দেশের শাসক রানা প্রতাপের সঙ্গে আমাদের দেশের মাটিতে যুদ্ধ করে গিয়েছে। রানা প্রতাপ আমাদের দেশের রাজা ছিলেন, আমাদের দেশের শাসক ছিলেন। বাইরে থেকে আসা ডাকাত বাবরের নাতি কোন মহান কার্য করে গিয়েছেন, বাবরের কোন কুকর্মকে আকবর বাদশাহ আবার পূর্বাবস্থায় ফিরিয়ে এনেছেন, যে আকবর মহান হয়ে গেলেন। সেই বাবরের দ্বারা অযোধ্যার রাম মন্দিরকে 500 বছর আগে ধ্বংস করার সেই অপমানের জ্বালা, সেই জাতির ওপর আঘাত, জাতির সম্মান, সভ্যতা, ইতিহাস, জাতির দর্শনের উপর, জাতির ভাবাবেগের উপর, জাতির মান সম্মানের উপর যে আঘাত এসেছিল, তাকে বাবরের নাতি আকবর তো শুধু তো শুধরায়নি,
বরং এদেশের স্থানীয় রাজা যে স্বাধীন চেতা ছিল, সেই রানা প্রতাপ তাকেই দেশের সম্পদের একটা বড় অংশ লাগিয়ে দিয়েছিল আকবর বাদশাহ লড়াই করে হারানোর জন্য, মেরে ফেলার জন্য, বশ্যতা স্বীকার করানোর জন্য বা বন্দি বানানোর জন্য। দেশের কোন উন্নতি বা কাজ করেছে? এদের কাজই তো ছিল লুটপাট করা এবং ভোগ করা। এদের দর্শনে, এদের বইয়ে বা কিতাবে এর বাইরে কি কিছু আছে? হ্যাঁ, এর সঙ্গে আছে আমাদের ইতিহাসকে নষ্ট করা, আমাদের ভারতের ঐতিহ্যকে নষ্ট করা, আমাদের ভারতের ধর্মকে নষ্ট করা, যা হাজার হাজার বছরের সম্পদ, মানব সম্পদ, যা আমাদের পূর্বপুরুষদের বছরের পর বছর সাধনা, অনুসন্ধান, পঠন পাঠন, বংশ পরম্পরায় যে জ্ঞান প্রভাবিত হয়েছে এবং অবশ্যই যোগ হয়েছে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে, তাকে ধ্বংস করা। এরপর আসি দ্বিতীয় অধ্যায়। কিছু বছর আগে আরেক মহিলা সাংবাদিক ঠিক সেই একই প্রশ্ন বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে করেন, যে মোদিজি কি মনে করেন, ওনাকে ভবিষ্যৎ কিভাবে মনে রাখবে। উনি কিছুক্ষণ চুপ থেকে তারপর পাল্টা বললেন, তুমি কি জানো যে কে বেদ রচনা করেছে? এত প্রাচীন, এত মহান যে গ্রন্থ, এত মূল্যবান যে অতি প্রাচীন গ্রন্থ, তাকে কে রচনা করেছেন? আমরা জানি না তো। আমি নরেন্দ্র মোদী, আমাকে কে মনে রাখবে? তফাৎটাও দেখুন, কেউ বিদেশি ডাকাত লুণ্ঠনকারীকে মর্যাদা দেয়, আর কেউ এই দেশের মহান, এই দেশের প্রাচীন, অতি প্রাচীন, অতি সমৃদ্ধশালী জ্ঞানকে মর্যাদা দেয়। বন্ধুরা, আমাদের কিন্তু এই দুই রাজনৈতিক ব্যক্তির কথার তফাৎটা মনে রাখা উচিত। এবং এরা কিন্তু বহু মানুষের কে পরিচালনা করেছেন ও করছেন। যদি এই বড় নেতাদের নির্দেশ সঠিক হয় তবে দেশের উপকার হয়, আর যদি ভুল হয় তাহলে দেশের সমূহ ক্ষতি। যাই হোক, এবার আসি একটা বিষয়। শুনেছিলাম বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল তখন স্কুলের পাঠ্যক্রমে আগে যা ছিল তা পাল্টিয়ে দেওয়া হয়েছিল, যেমন বর্ণ পরিচয়। সেখানে বিদ্যাসাগর মহাশয় বলেছিলেন, এক বালক যে মাসির কাছে বড় হয়েছে সে অল্প বয়সে যখন ছোট ছোট অপরাধ করত তখন মাসি তাকে শাসন করেননি। ফলে যখন বড় হয়ে বড় অপরাধ করে তখন বুঝতে পারে তার শাস্তি হবে আইন অনুযায়ী, তখন মাসির কান কামড়িয়ে দেয় তাকে সময়ে, ছোট বয়সে অন্যায়ের জন্য শাস্তি না দেওয়ার জন্য, তাকে সময় ভালো মন্দ বোঝানোর চেষ্টা না করার, যাতে বড় হয়ে সে ভুল না করে। এখানে আমরা দেখছি, এখানে পিসি ভাইপোকে সঠিক সময় সঠিক শিক্ষা দেয়নি, ফলে অপরাধ ক্রমে ক্রমে বেড়ে গিয়েছে, আজই এভারেস্টে পরিণত হয়েছে। এই দুর্নীতি, এই আমাদের চারপাশে এই অপরাধ ক্রমে ক্রমে বেড়ে গিয়েছে এক এক দলের শাসনকালে। যাই হোক, আমি জানি না, ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম। কবিতাটা এরকম, কিছু শব্দ এদিক ওদিক হলে মাফ করে দেবেন। এটা বাংলা কবিতা, কিন্তু বাঙালিরা হয়তো ভুলে গিয়েছে। কিন্তু এক গুজরাটিকে দেখলাম, জানি না তিনি কি করে ওই বাংলা কবিতাটা জানলেন। কবিতাটা এইরকম: সংসারেতে বড় হওয়া কঠিন ব্যাপার, সংসারে সে বড় হয় বড় গুণ যার, গুণেতে হইলে বড় বড় কবে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। সেদিন একটা পুরনো ছবি দেখলাম টিভিতে। দৃশ্যটা এরকম: গুজরাটের কোনো মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান, সময় 1997 বা তার আগে পেছনে হবে সামান্য। চেয়ারে আসেন লালকৃষ্ণ আদবানিজি এবং তার স্ত্রী, পেছনের সারিতে চেয়ারে উপবিষ্ট আজকের কোনো
রাজ্যের রাজ্যপাল, প্রাক্তন গুজরাটের মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেল। আরও কেউ কেউ পরিচিত চেহারা চেয়ারে বসে আছেন। আর সামনে আদবানিজির পায়ের সামনে নিচে শতরঞ্জিতে বসে আছেন আজকের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। কি মিলছে? বড় যদি হতে চাও ছোট হও তবে। মানে আজকের প্রধানমন্ত্রী সেই সময় মাটিতে শতরঞ্জিতে বসে আছেন। যাক, উনি কিন্তু গুজরাটি, কিন্তু এই বাংলা কবিতাটা উনি কি সুন্দর বাস্তবে পরিণত করে দেখিয়ে দিয়েছেন। এই ব্যাপারে আরও কিছু বলছি, শুনেছি এই পশ্চিম বাংলায় যেমন আমাদের কলকাতা পৌরসভা বা পৌর নিগমের মহাপৌর জনাব সাহেবের মুখে শুনেছি যে আমাদের পশ্চিমবাংলা গুজরাট বা গুজরাটি কথা বলা চলবে না, গুজরাটের কোনো ব্যাপার ট্যাপার চলবে না এখানে। একদম ঠিক কথা বলেছেন। আমরা সমগ্র ভারতবাসী, দেশবাসী জানে পাকিস্তানের জনগণ, জানে আজকের বাংলাদেশের জনগণ। এক গুজরাতির কথায় আমাদের হাজার হাজার বছরের দেশমাতৃকা টুকরো টুকরো হয়ে গেল, কোটি মানুষ বিস্থাপিত হয়ে গেল, লাখে লাখে বা বোধহয় কোটি কোটি অগুন্তি মানুষের প্রাণ হারালো, বাস্তু হারালো, ভিটেমাটি হারালো, ইজ্জত হারালো, মাথার উপরে আচ্ছাদন হারালো, মান সম্মান, মহিলাদের সম্মান হারালো, পরিবার হারালো, ধর্ম হারালো, সংস্কৃতি হারালো। সেই গুজরাটির নাম মোহাম্মদ আলী জিন্নাহ। হ্যাঁ, প্রায় ৮০ বছর আগে ভারতের বাইরে থেকে বিদেশিরা এসে ক্ষমতা দখল করলো। তারপরে কয়েকশো বছর শাসন, অত্যাচার, ধর্ম, সংস্কৃতির উপর আঘাত ইত্যাদি চলতে থাকলো শতাব্দীর পর শতাব্দী। এবং এর পরে এলো ওই অত্যাচারীদের মাথায় এক বুদ্ধি, না কুবুদ্ধি, বদবুদ্ধি। তারা অর্থাৎ বাইরে থেকে আসাদের বংশধর বা ডিএনএ, তারা বলল লুটে পাওয়া দেশকে ভাগ করতে হবে। তা হয়েও গেল। আচ্ছা, তাও হলো না, এখানেও খান্তি নেই। অর্থাৎ অর্থাৎ লুটেরারা দেশ ভাগ করলো বিদেশ থেকে আসা ফিলোসফি বা দর্শনকে পালন করার জন্য। যে লোকেরা ব্যগ্র তাদের জন্য আলাদা দেশ, আলাদা জমি, এও পেয়ে গেল লুটেরারা। কিন্তু অবাক কাণ্ড, তারা অর্থাৎ মাথাদের অনেকে গেল না তাদের লড়ে নেওয়া পছন্দের জায়গায়। অর্থাৎ ভবিষ্যতে এখানে উর্দুতে যাকে বলে খুরাফাত, তাদের অর্থাৎ হিন্দুদের, সনাতনীদের সঙ্গে থাকা সইবে না। অতএব আবার দেশকে ভাগ করো। অর্থাৎ এই প্রক্রিয়া চলতে থাকবে যতদিন না এই সনাতনীদের স্থান হয় সমুদ্রে। তাই তো দেখুন। আর হ্যাঁ, আরেক এর মধ্যে আবার কি হয়েছে, আরেক গুজরাটিকে তারাই ডেকে এনেছে, লোকসভায় বসিয়েছে, সেই দাড়িওয়ালা গুজরাটি বহরমপুরে। দেখুন, কেউ বলে লুটেরা বাবরের নামে মসজিদ করবে। মসজিদ তো প্রার্থনা স্থান, কিন্তু তার সঙ্গে লুটেরা, ধ্বংসকারী, আক্রমণকারী বাবরের কী সম্পর্ক? অর্থাৎ ধ্বংসকারী বাবরের কাজ কারবারকে মান্যতা দেওয়া, এতেও স্বস্তি নেই। এটাও যথেষ্ট না। দেশের বাইরে থেকে ভোটার ঢুকিয়ে ভোটারের সংখ্যা বাড়াও, তাদের রোজগারের ব্যবস্থা করো, তাদের ফ্রিতে রেশন দাও, স্থায়ী অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করো, চিকিৎসার ব্যবস্থা করো। এদেশের স্থায়ী হাজার হাজার বছরের বংশ পরম্পরায় এখানের বাসিন্দা যদি মনে করে পরিবারে একটা বা দুটো সন্তান হওয়া উচিত, সেখানে এই অনুপ্রবেশকারীরা 10টা-12টা বাচ্চা দেওয়া স্বাভাবিক ব্যাপার। বন্ধুরা, আমাদের ভাবনার সময় কি পেরিয়ে যাচ্ছে না? আমরা সনাতনীরা ভীষণ সেকুলার, কাজেই এসব ভাবনা আমাদের মাথায় তখন আসে যখন পায়ের তলায় মাটি থাকে না। আর যাদের 10টা-12টা বাচ্চা হয়ে যায় তারা তো কোনো চিন্তা বা দুশ্চিন্তাই নেই, পরিবার নিয়ে, বাচ্চাদের নিয়ে, ভবিষ্যৎ নিয়ে মনে হয়। আর ধান্দাবাজ নেতারা এই তো চায়, এই ভিড়গুলো, বা কেউ যদি ভেড়া বলতে পারেন,
আমি মন্তব্য করব না। এইগুলির সামনে দানা ছড়ালেই, চারা ছড়ালেই এরা ভিড় জুটিয়ে রাজ্য থেকে রাজ্যে, দেশ থেকে দেশে, বেড়া পার হয়ে নদী খাল বিল পেরিয়ে যে কোনো জায়গায় যে কোনো দেশে ভিড় জোটাতে তৈরি। আর সেকুলাররা বলবে এরা তো গরিব, এরা তো অশিক্ষিত, এরা তো বেচারা, আর কত সহ্য করবে। আর একদিকে পড়াশোনা করে চাকরি না পাওয়া এই রাজ্যের সন্তানেরা বিয়ের বয়স পেরিয়ে যাওয়ার পরে বংশই লোপ পেয়ে যাবে। যাদের দেশ, যাদের মাটি, যাদের হাজার হাজার বছর ধরে এই জমি, এই মাটির সঙ্গে মা ও সন্তানের সম্পর্ক, তারা শূন্য হয়ে যাবে। আর এই হানাদার, এই ভিড় বাহিনী, এই জমির মালিক হয়ে যাবে শুধু এই দেশের নেতাদের খল মানসিকতার জন্য। বন্ধুরা, জাগুন। ধন্যবাদ।